তো এত দূর আমরা করেছিলাম। আজকে আমরা যেটা করব, শোনো ধ্যান দিয়ে। এই যে দেখো, ধরো এটা হচ্ছে এসি সাপ্লাই, এখানে আছে এসি সাপ্লাই মানে অল্টারনেটিং কারেন্ট আছে, আর অল্টারনেটিং কারেন্টের সিম্বল হচ্ছে এইরকম। অর্থাৎ এখানে আমরা এসি সাপ্লাই নিয়েছি, এসি সাপ্লাই। এখান থেকে তার আছে, মানে ওয়্যার আছে। তারপরে এখান থেকে আমরা কি করলাম, এখানে একটা আমরা কুণ্ডলী বানালাম, কুণ্ডলী। তবে কুণ্ডলীতে এখানে পাক সংখ্যাটাকে ঠিকঠাক দেখতে লাগবে। এটা হচ্ছে একটা পাক, এটা দুইটা পাক, তিনটা পাক, চারটা পাক, পাঁচটা পাক, ছয়টা পাক, সাতটা পাক, আটটা পাক, নয়টা পাক। ধরো আটটা পাক বা নয়টা পাক এখানে আছে। তো যাই হোক, এখানে আমি পার্টিকুলার ৮ পাক বা ৯ পাকে এই কাজটা হবে না। আমি ধরে নিচ্ছি এখানে পাক সংখ্যা আছে N1টা। কতগুলা পাক আছে? এখানে N1টা পাক আছে। ঠিক একই রকমভাবে আমি কি করছি, এখানে একটা বাল্ব লাগিয়ে দিচ্ছি। এখানে একটা বাল্ব লাগাচ্ছি, বাল্ব। এখানে একটা বাল্ব লাগিয়ে দিচ্ছি, বা এটাকে ধরে নিতে পারো এখানে লোড লাগিয়ে দিচ্ছি। অনেক তোমরা ডায়াগ্রামের মধ্যে, বইয়ের মধ্যে লোড পাবে, হ্যাঁ, লোড লাগিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তার বের করলাম, এখান থেকে তার বের করলাম, মানে পরিবাহী বের করলাম। দেন এই পরিবাহীটাকে এখানে নিয়ে যাওয়ার পরে ঠিক এখানটায় আমি আবার কুণ্ডলী তৈরি করলাম। ১ পাক, ২ পাক, ৩ পাক, কতগুলা পাক এখানে দিলাম। দিয়ে এখানেও একটা কুণ্ডলী তৈরি করলাম। ধরে নাও এই কুণ্ডলীতে N2টা পাক আছে। কতগুলা? N2টা পাক এখানে আছে। তো এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীগুলাকেই বলা হবে কয়েল। তাহলে প্রথম কয়েলে কতগুলি পাক আছে? প্রথম কয়েলে N1টা পাক আছে, আর দ্বিতীয় কয়েলে কতগুলি পাক আছে? N2টা পাক আছে। তবে প্রথম কয়েলের সাথে দেখো কোন কারেন্ট যুক্ত করেছি? এসি সাপ্লাইকে যুক্ত করেছি। আচ্ছা, যে কয়েলের সাথে এসি সাপ্লাইকে যুক্ত করা হবে সেই কয়েলটাকে, এই যে কয়েলটা, এই কয়েলটাকে বলা হয় প্রাইমারি কয়েল। এটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল। তাহলে প্রাইমারি কয়েলের মধ্যে পাক সংখ্যা কত? প্রাইমারি প্রাইমারি কয়েলের মধ্যে প্রাইমারি কয়েলের মধ্যে পাক সংখ্যা হচ্ছে N1, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল বলা হবে। আচ্ছা, সেকেন্ডারি কয়েলের মধ্যে পাক সংখ্যা কত? সেকেন্ডারি কয়েলের মধ্যে, সেকেন্ডারি কয়েল এটার মধ্যে পাক সংখ্যা হচ্ছে N2। তাহলে প্রাইমারি কয়েলের মধ্যে পাক সংখ্যা N1, সেকেন্ডারি কয়েলের মধ্যে পাক সংখ্যা হচ্ছে N2। ঠিক আছে? তারপর এখানে যেটা করা হবে, যদি এখানে আমি এসি সাপ্লাই দিয়ে দিই, কি সাপ্লাই দিয়ে দিই? এসি সাপ্লাই দিয়ে দিই, তাহলে এর আগের দিন আমরা দেখেছিলাম এখানে কি আবিষ্ট হবে বলো তো? এখানে কি আবিষ্ট হবে অনিমা? এখানে চৌম্বক ফ্লাক্স তৈরি হবে, তাই না? চৌম্বক বলরেখা তৈরি হবে। আর চৌম্বক বলরেখা তৈরি হওয়ার জন্য এর মধ্য দিয়ে কি প্রবাহ শুরু হবে? কারেন্ট প্রবাহ শুরু হবে। তো যাই হোক, এখানে চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হবে, চৌম্বক ফ্লাক্স এখানে আবিষ্ট হবে। তো এখানে চৌম্বক ফ্লাক্স যদি আবিষ্ট হয়, তাহলে দেখা যাবে এখানে যে চৌম্বক ফ্লাক্সগুলি আবিষ্ট হবে, তার কিছু চৌম্বক ফ্লাক্স আবার কোথায় আবিষ্ট হবে? তার কিছু চৌম্বক ফ্লাক্স আবার এখানে আবিষ্ট হবে। মোট কথা এখানকার চৌম্বক ফ্লাক্সের, এখানকার কিছু চৌম্বক ফ্লাক্স এখানে চলে আসবে। তো যখন এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তখন এর মধ্যে কি তৈরি হবে? কারেন্ট প্রডিউস হবে। এখানে কারেন্ট প্রডিউস হওয়ার জন্য এই বাল্বটা জ্বলতে শুরু করবে। এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই বিষয়টাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন, যেটা আমরা এর আগের ভিডিওতে জাস্ট ডিটেলসে আলোচনা করেছিলাম যে মিউচুয়াল ইন্ডাকশনটা কি। তো ওটাতে তোমরা বুঝতে পারবে যে মিউচুয়াল ইন্ডাকশনটা কি। তো মোট কথা এখানে কি তৈরি হলো? এখানে যেটা হলো সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন হয়ে গেল, তাই না? মিউচুয়াল ইন্ডাকশন হয়ে গেল। এই মিউচুয়াল ইন্ডাকশনের জন্য এখানেও কি হচ্ছে? এখানে কিন্তু কারেন্ট ফ্লো হতে শুরু করেছে। এবার ব্যাপারটা হচ্ছে, যেখানে পাক সংখ্যা বেশি থাকবে, যেখানে পাক সংখ্যা বেশি থাকবে সেখানে ভোল্টেজটা কি হবে? বেশি হবে। আর যেখানে পাক সংখ্যা কম থাকবে সেখানে ভোল্টেজ কি হবে? কম হবে।
এবার আমি যদি বলি এন ওয়ানের ভ্যালুটা এন টুর থেকে বেশি, এন ওয়ানের ভ্যালু এন টুর থেকে বেশি, এন ওয়ানের ভ্যালু এন টুর থেকে বেশি, অর্থাৎ এখানে কি হবে পাক সংখ্যা বেশি, এখানে কি হবে পাক সংখ্যা কম, তাই তো? এখানে পাক সংখ্যা বেশি, এখানে পাক সংখ্যা কি হবে কম। এখানে পাক সংখ্যা বেশি হওয়ার জন্য এখানে ভোল্টেজটা বেশি হবে না কম হবে বলো? ভোল্টেজটা বেশি হবে না কম হবে বলো? ভোল্টেজটা এখানে বেশি হবে, ভোল্টেজটা এখানে বেশি হবে, আর এখানে পাক সংখ্যা আমি বলে দিলাম কম, তখন এখানে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা কম হবে। তাহলে বলো তো এখানে যে ভোল্টেজটা তৈরি হলো তার তুলনায় এখানে ভোল্টেজ কম ট্রান্সফার হয়েছে না বেশি ট্রান্সফার হয়েছে বলো? কম ট্রান্সফার হয়েছে নাকি বেশি ট্রান্সফার হয়েছে? কম ট্রান্সফার হয়েছে। অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকশনে এখানে এখানে যে ভোল্টেজটা তৈরি করলাম তার থেকে কম ভোল্টেজ এখানে আসলো। তখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজই হচ্ছে ভোল্টেজকে কি করা, ডাউন করা। ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি ভোল্টেজকে ডাউন করা। আবার এরকমও হতে পারে যদি এন ওয়ানের মানটা কম হয়, এন টুর মান বেশি হয়, অর্থাৎ এখানে পাক সংখ্যা কম, প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম, সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি। একটু আগে আমি বললাম যেখানে পাক সংখ্যা কম হবে, যেখানে পাক সংখ্যা কম হবে সেখানে ভোল্টেজটা কি হবে, কম হবে, আর যেখানে পাক সংখ্যা বেশি হবে সেখানে ভোল্টেজটা কি হবে, বেশি হবে। এবার যদি এখানে পাক সংখ্যা বেশি হয়, সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি হয় আর প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম হয়, তাহলে প্রাইমারি কয়েলে কম ভোল্টেজ উৎপন্ন হলেও সেকেন্ডারি কয়েলে কি হবে, বেশি ভোল্টেজ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে আমরা ভোল্টেজ দিচ্ছি কম, এখানে ভোল্টেজ উৎপন্ন করছি কম, কিন্তু ফাইনালি এখানে ভোল্টেজ আবার কি পাচ্ছি, বেশি পাচ্ছি। তো এইটা হচ্ছে ট্রান্সফরমারের আরেকটা মেকানিজম, যে কম ভোল্টেজ থেকে কি করা, বেশি ভোল্টেজ তৈরি করা। তাহলে ট্রান্সফরমারের ফাংশন কি বলো দেখি, এক কথায় বলো ট্রান্সফরমারের ফাংশন কি? ট্রান্সফরমারের ফাংশন হচ্ছে তুমি হাই ভোল্টেজ থেকে কি করবে, লো ভোল্টেজ তৈরি করবে। হাই ভোল্টেজ থেকে তুমি কি করবে, লো ভোল্টেজ তৈরি করবে। আবার উল্টা কেসটাও তুমি করতে পারো, লো ভোল্টেজ থেকে তুমি হাই ভোল্টেজ তৈরি করতে পারো। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, আবার লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ তুমি কিন্তু তৈরি করতে পারো, দুটা তৈরি করতে পারো। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ট্রান্সফরমারে কি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ হবে? উত্তর হচ্ছে না। যে ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশি, সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম, তার ক্ষেত্রে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হবে। এই ধরনের ট্রান্সফরমারকে বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি বলা হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ কি? স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হচ্ছে তোমার হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ প্রডিউস করা বা তৈরি করা। আবার যদি উল্টা কেসটা হয়, ধরো এখানে পাকের সংখ্যা কম হয়, এখানে পাকের সংখ্যা বেশি হয়, তাহলে এখানে কি লো ভোল্টেজ তৈরি হবে, কিন্তু এখানে কি তৈরি হবে, হাই ভোল্টেজ। তাহলে কি তুমি তৈরি করছো লো ভোল্টেজ কিন্তু ফাইনালি পাচ্ছ কি হাই ভোল্টেজ। অর্থাৎ স্টেপ আপ, এই ট্রান্সফরমারটাকে তখন বলা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ কি, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ তৈরি করা। তাহলে তোমরা আমাকে বলো ট্রান্সফরমার কত ধরনের ও কি কি? ট্রান্সফরমার কত ধরনের ও কি কি বলো, কত ধরনের ট্রান্সফরমার আছে? ট্রান্সফরমার কত ধরনের ও কি কি বলো দেখি। ট্রান্সফরমার দু ধরনের, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ কি? স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ হচ্ছে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ প্রডিউস করা, আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ তৈরি করা। তবে তবে ধ্যান দিয়ে শুনবে, তাহলে আমরা ট্রান্সফরমার বললাম দু ধরনের, কিন্তু বাস্তবে ট্রান্সফরমার দুই ধরনের নয়, বাস্তবে ট্রান্সফরমার তিন ধরনের। আরেক ধরনের ট্রান্সফরমার আছে, সেই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমারের মাধ্যমে তুমি যা খুশি করতে পারো, হাই ভোল্টেজ থেকে লো করতে পারো, আবার লো থেকে হাইও করতে পারো। বাট এই ট্রান্সফরমারটা আমাদের কম্পিটিটিভের সিলেবাসে নেই, তার জন্য এটা আমরা পড়বো না। আমরা জেনারেলি দুই ধরনের ট্রান্সফরমার পড়বো, হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হচ্ছে যারা ধরো ইলেকট্রিক্যালের কোনো পরীক্ষা দেবে, মানে ইলেকট্রিক্যাল রিলেটেড টেট নিয়ে পড়াশোনা করেছে, ও টেটের উপর যখন পরীক্ষা দেবে তখন তাদের অটো ট্রান্সফরমারটাও পড়তে লাগবে। বাট আমরা পড়ছি কি জেনারেল সায়েন্সের রেসপেক্টে। তো জেনারেল সায়েন্সের রেসপেক্টে আমরা এই স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমারই আমরা পড়ব। ঠিক আছে,
শোনো ধ্যান দিয়ে, এই যে স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা বলছি, এই দুটার ক্ষেত্রে যে জিনিসটা হয়, ভোল্টেজের পরিবর্তন হচ্ছে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ। ঠিক একইরকমভাবে যেখানে ভোল্টেজটা বেশি হবে সেখানে কারেন্টটাও তো বেশি ফ্লো হবে, তাই না? যেখানে ভোল্টেজ বেশি হবে সেখানে কারেন্টও তো বেশি ফ্লো হবে, আর যেখানে ভোল্টেজ কম হবে সেখানে কারেন্ট কম ফ্লো হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি না এখানে কারেন্টের পরিমাণ বেশি, এখানে কারেন্টের পরিমাণ কম। তার মানে তুমি হাই কারেন্ট থেকে লো কারেন্ট তৈরি করতে পারো না, উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহ তৈরি করতে পারো না, হাই কারেন্ট থেকে কি করতে পারো, লো কারেন্ট তৈরি করতে পারো। আবার উল্টা দিক থেকে কি, যদি এখানে পাক সংখ্যা কম হয় তাহলে ভোল্টেজ কম হবে, ভোল্টেজ কম যদি হয় সেখানে কারেন্ট তৈরিও হবে কম, অর্থাৎ লো কারেন্ট তৈরি হবে। তুমি লো কারেন্ট থেকে কি করতে পারো, এখানে পাক সংখ্যা বেশি করে দিলে মানে ভোল্টেজ বেশি হয়ে গেল, অর্থাৎ তুমি হাই কারেন্ট তৈরি করে দিলে। তাহলে বলো যে ট্রান্সফরমারের মাধ্যমে শুধু ভোল্টেজকে আপ ডাউন করা হয় নাকি কারেন্টকেও আপ ডাউন করা যেতে পারে? শুধু ভোল্টেজকে আপ ডাউন করা হয় নাকি কারেন্টকেও আপ ডাউন করা হয় বলো? ট্রান্সফরমারের মাধ্যমে শুধু ভোল্টেজকে আপ ডাউন করা হয় নাকি ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজকে আপ ডাউন করা হয়, তার সাথে ভোল্টেজকে তো আপ ডাউন করতে তুমি পারোই, তার সাথে সাথে তুমি কারেন্টকেও আপ ডাউন করতে পারবে। তো এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসছে যে ট্রান্সফরমারের ফাংশন কি, তুমি কারেন্টকে হাই হাই ভোল্টেজকে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ করতে পারো, কারেন্টকে উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহ, নিম্ন প্রবাহ থেকে উচ্চ প্রবাহ তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, তবে এখানে একটা বিশেষ জিনিস মনে রাখবে, এখানে বিশেষ একটা জিনিস মনে রাখবে, সেটা আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি। এখানে যেটা হবে ট্রান্সফরমারের ক্ষেত্রে, এক্ষেত্রে কোনো রকম শক্তি কিন্তু লস হয় না, মানে এখানে যে পরিমাণ শক্তি থাকবে ঠিক সেই পরিমাণ শক্তি এখানে ট্রান্সফার হবে, অর্থাৎ ট্রান্সফরমারের মধ্যে কোনোরূপ এনার্জি লস হয় না, নো এনার্জি লস, নো এনার্জি লস, কোনো এনার্জি কিন্তু লস হয় না, নো এনার্জি লস, কোনো এনার্জি কিন্তু বা কোনো শক্তি কিন্তু এখানে লস হবে না। যত এনার্জি এখানে প্রডিউস হবে ঠিক তত এনার্জি এখানে ট্রান্সফার হবে, এখানে কোনো এনার্জির লস হবে না। তাহলে ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমার আর কিছু নয়, ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। কি বললাম? ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটার কাজ হচ্ছে মানে তুমি অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি কারেন্ট সাপ্লাই করে তুমি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ তৈরি করতে পারো, কিংবা হাই কারেন্ট থেকে লো কারেন্ট বা লো কারেন্ট থেকে হাই কারেন্ট তৈরি করতে পারো, কিন্তু সেই ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে কোনো এনার্জির লস ঘটে না। এই কথাগুলো তুমি যে একসাথে কম্বাইন করে লিখো তাহলেই সেটা ট্রান্সফরমারের ডেফিনেশন কিন্তু চলে আসবে। তো আমি এক কাজ করছি, তাহলে ট্রান্সফরমারের ডেফিনেশনটা লিখে দিচ্ছি, ধ্যান দিয়ে বুঝে বুঝে করো, মানে শোনো আর কি বলতে যাচ্ছি। তাহলে ট্রান্সফরমারের ডেফিনেশন যদি আমরা বলি তাহলে কাকে আমরা ট্রান্সফরমার বলবো, ধ্যান দিয়ে শুনবে। ট্রান্সফরমার আমরা কাকে বলবো? ব্যাপারটা হচ্ছে এই ধরনের, ট্রান্সফরমার কি একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তবে কেমন ডিভাইস, ওই ট্রান্সফরমার নিয়ে কি আমরা এদিক ওদিক ছোটাছুটি করি, ওটা এক জায়গায় স্থির করে বসে রেখে দিই, তাই না? তার জন্য স্টেশনারি ইলেকট্রিক্যাল ডিভাইস, ঠিক আছে? তো সেটাই আমরা লিখব ট্রান্সফরমার, ট্রান্সফরমার, ট্রান্সফরমার ইজ এ স্টেশনারি, স্টেশনারি মানে এক জায়গায় তুমি স্থির রেখে দিয়েছো এই ধরনের ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইস, স্টেশনারি ইলেকট্রিক্যাল ডিভাইস, মানে ট্রান্সফরমার হচ্ছে একটা স্থির ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটা দিয়ে কি করা হয়, হুইচ ক্যান, যেটা কি করতে পারে, হুইচ ক্যান যেটা করতে পারে মানে ইনক্রিজ করতে পারে মানে বাড়াতে পারে, ইনক্রিজ মানে বাড়াতে পারে, অর ডিক্রিজ অর্থাৎ ঘাটাতেও পারে, অর্থাৎ কমাতেও পারে, ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে। কিসের ইনক্রিজ বা ডিক্রিজ করে? ইনক্রিজ বা ডিক্রিজ দ্য অল্টারনেটিং ভোল্টেজ, দ্য অল্টারনেটিং, অল্টারনেটিং ভোল্টেজ, ইনক্রিজ বা ডিক্রিজ দ্য অল্টারনেটিং ভোল্টেজ, ভোল্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে। তবে এক্ষেত্রে কিসের লস ঘটবে না, এনার্জির কোনো লস ঘটবে না, উইদাউট লস অফ এনার্জি, উইদাউট লস অফ এনার্জি মানে কোনো রকম এনার্জির লস ছাড়া, উইদাউট লস অফ এনার্জি। অর্থাৎ বাংলায় যদি তোমরা লিখে নাও তাহলে এইভাবে লিখে নিবে, কোনোরূপ শক্তির ক্ষয় ছাড়াই
যে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে ভোল্টেজকে বাড়ানো বা কমানো যায় সেই যন্ত্রটাকেই ট্রান্সফর্মার বলে। এভাবে তোমরা লিখে নিতে কিন্তু পারো। এবার প্রশ্ন হচ্ছে, আমি স্টেপ আপ ট্রান্সফর্মার বুঝলাম, ভালো কথা। স্টেপ ডাউন আমি ট্রান্সফর্মার বুঝলাম, সেটা ভালো কথা। এবার প্রশ্ন হচ্ছে, এই স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয়? ভাই ধ্যান দিয়ে শোনো, প্রথমে আমি বলছি স্টেপ ডাউন ট্রান্সফর্মারের কথা। তোমার বাড়িতে কত ভোল্টেজ ঢুকে মেইন কারেন্ট থেকে? ভাই তোমার বাড়িতে 220 ভোল্ট ঢোকে, কিন্তু তুমি যখন মোবাইল চার্জ করো, তোমার মোবাইলের কত ভোল্টের ব্যাটারি থাকে বলো? কত ভোল্টের ব্যাটারি থাকে? তোমার মোবাইলে যে ভোল্টেজের ব্যাটারি থাকবে সেটা খুব জোর হলে ধরো 1.5 ভোল্ট থাকে জেনারেলি। এবার খুব জোর হলে সেটা 2 ভোল্টের ব্যাটারি থাকবে। তোমার যে মোবাইলে যে ব্যাটারি থাকে সেটা 1.5 ভোল্ট বা 2 ভোল্ট। তোমার মেইন কারেন্টে কত ভোল্ট আসছে? 220 ভোল্ট। তাহলে 220 ভোল্টকে তোমার মোবাইল নিতে পারবে? নিতে পারবে না। তার জন্য তুমি যে চার্জারের যে অ্যাডাপ্টার ব্যবহার করো না, যে চার্জারের যে অ্যাডাপ্টারটা ব্যবহার করছো, ওই অ্যাডাপ্টারের সাথে ওই অ্যাডাপ্টারের ভিতরে ভাই ট্রান্সফরমার আছে। ওই অ্যাডাপ্টারের ভিতরে ট্রান্সফরমার আছে। কোন ট্রান্সফরমার আছে বলো দেখি? ওই অ্যাডাপ্টারের ভিতরে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে। সেই স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে? তোমার ওই 220 ভোল্টের কারেন্টকে 1.5 ভোল্ট বা 2 ভোল্টে কনভার্ট করে দেয়। আর সেটা যদি না হতো তাহলে তোমার মোবাইল একদম উড়ে যেত। বুঝতে পেরেছো? তো মোবাইল চার্জারে আমরা যে অ্যাডাপ্টার ব্যবহার করি তার ভিতরে যে ট্রান্সফরমারটা আছে সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে। বুঝতে পারলে কোথায় স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়ে থাকে? ঠিক। এবার যদি বলি স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? দেখো ভাই, স্টেপ আপ ট্রান্সফরমার জেনারেলি ব্যবহার করা হয় গাড়িতে। ধরো বাইকের কথাই আমি বলছি, বাইকের কথাই বলছি। বাইকে তুমি যখন স্টার্ট দাও না, তখন সেখানে স্পার্ক হয়। স্পার্ক, স্পার্ক মানে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হবে। ওই স্পার্কের মাধ্যমে কিন্তু তোমার গাড়ি স্টার্ট নেয়। তুমি বলতে পারবে যখন স্পার্ক হয় তখন সেখানে কত ভোল্ট তৈরি হয়? কত ভোল্ট তৈরি হয়? যখন স্পার্ক হয় সেখানে মোটামুটি তুমি ধরে নিতে পারো 25,000 থেকে 30,000 ভোল্ট তৈরি হয়। 25,000 থেকে 30,000 ভোল্ট তৈরি হয়। 25,000 থেকে 30,000 ভোল্ট তৈরি হলে তবেই স্পার্ক নেবে, গাড়ি স্টার্ট নেবে, নাহলে নেবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গাড়িতে তুমি যে ব্যাটারিটা ইউজ করো, গাড়িতে তুমি যে ব্যাটারিটা ইউজ করো সেটা কত ভোল্টের? গাড়িতে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটা কত ভোল্টের হয়? 12 ভোল্ট হয়, কিংবা কিছু গাড়ি হয় 6 ভোল্ট হয়। মানে বাইকের কথা বলছি, দেখবা 12 ভোল্ট না হলে 6 ভোল্ট থাকে। এবার 6 ভোল্টের ব্যাটারির পক্ষে 30,000 ভোল্ট কি 30,000 ভোল্ট তৈরি করা কি পসিবল? এত ভোল্টেজ তৈরি করা পসিবল? পসিবল না। তাহলে এত 30,000 ভোল্ট যদি তৈরি না হয় তাহলে আবার স্পার্ক হবে না। স্পার্ক না হলে গাড়ি স্টার্ট হবে না। তখন কি করা হয়? তখন এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে কী করা হয়? গাড়ির মধ্যে তোমার আছে ধরো 12 ভোল্ট বা 6 ভোল্টের ব্যাটারি। এই 12 ভোল্ট বা 6 ভোল্টের ব্যাটারি থেকেই তোমার কত ভোল্টেজ তৈরি করা হয়ে থাকে? 30,000 ভোল্ট তৈরি করা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো মানে কি মেকানিজমে এখানে কাজ করে? তো এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো ট্রান্সফরমার তো আমরা এটা পড়লাম, তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে, সেটাও পরীক্ষায় আসে। এটাও মনে রাখবে, পরীক্ষায় আসে। কোনটা? দেখো, ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমাদের একটা ইকুয়েশন বা একটা রিলেশন তোমাকে মনে রাখতে লাগবে, একটা ইকুয়েশন তোমাকে মনে রাখতে লাগবে। কোন ইকুয়েশন? ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো V2/V1, কোনটা V2? আমি বললাম না এই ধরনের একটা, এখানে একটা ট্রান্সফরমার, ধরো এখানে একটা তোমার প্রাইমারি কয়েল, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি কয়েল। একটা হচ্ছে প্রাইমারি কয়েল, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে তোমার সেকেন্ডারি কয়েল। ঠিক আছে? তো প্রাইমারি কয়েলে ভোল্টেজটা আমি V1 বললাম, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজটা আমি V2 বললাম। তো সেটাই আমি বলছি V2/V1। এই রেজাল্টটা কার সমান হয়? এই রেজাল্টটা হচ্ছে এদের পাক সংখ্যার সাথে হবে। এখানকার পাক সংখ্যা N2, এখানকার পাক সংখ্যা বললাম N1। তাহলে এই রেজাল্টটা কার সমান হয়? N2/N1 এর সমান হয়। V2/V1 = N2/N1। আচ্ছা,
তবে কারেন্টের দিক থেকে উল্টা হয়ে যাবে। এখানে কারেন্ট তৈরি হচ্ছে ধরো I1, এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I2, তখন এই রেজাল্টটা হয়ে যাবে I1/I2, আর এই রেজাল্টটাকে বলা হয় ই। এটাকে কি বলা হবে? এই রেজাল্টটাকে বলা হবে কিন্তু ই, এটাকে ই দিয়ে লেখা হয়। তো কি করা হয়, যদি দেখো ধ্যান দিয়ে দেখো, এবার আমি যদি বলি ই ইকুয়াল টু V2/V1, বা ই ইকুয়াল টু ধরো এরকম V2/V1 বা ধরো ই ইকুয়াল টু N2/N1, এবার দেখো আমি বলছি প্রথমটার ক্ষেত্রে পাক সংখ্যা হচ্ছে 50, আর পরেরটার ক্ষেত্রে পাক সংখ্যা হচ্ছে 100, অর্থাৎ N2-র ভ্যালুটা বেশি, N1-এর ভ্যালুটা কম। তাহলে এটা কোন ধরনের ট্রান্সফরমার? স্টেপ আপ ট্রান্সফরমার। তো সেক্ষেত্রে কাটলে কত হয়ে যাবে? 2। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 1-এর থেকে বেশি না? 1-এর থেকে বেশি, অর্থাৎ যখন স্টেপ আপ ট্রান্সফরমার হবে না, স্টেপ আপ ট্রান্সফরমার হবে, তখন ই এর ভ্যালু অলওয়েজ 1-এর থেকে বেশি হয়। ই এর ভ্যালু সবসময় কত থেকে বেশি হবে? 1-এর থেকে বেশি হবে। আর যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়? ই ইকুয়াল টু আমাদের কত চলে আসবে? N2/N1, এটা হচ্ছে ফর্মুলা। তো সেক্ষেত্রে ধরো এইখানে 50টা ছিল, সরি এখানে 100টা ছিল, এখানে হচ্ছে 50টা, তাহলে N2-র ভ্যালু 50, এটার ভ্যালু 100, যদি বসাও কাটলে 50 × 50, 50 × 100, কত চলে আসবে? এই রেজাল্টটা চলে আসবে হচ্ছে হাফ। তো সেক্ষেত্রে কি হয়, ই এর ভ্যালুটা হাফ মানে কি 1-এর থেকে কম। তো মোট কথা মনে রাখবা, স্টেপ আপ ট্রান্সফরমার যদি বলি, স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ই এর ভ্যালু অলওয়েজ 1-এর থেকে বেশি হয়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি বলি, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে ই এর ভ্যালু অলওয়েজ 1-এর থেকে কি হবে? কম হবে। এগুলা থেকে কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। তো এই ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে লাগবে। অনেক সময় এই ইকুয়েশনের উপর বেস করে তোমাকে পাক সংখ্যা বের করতে হতে পারে, কারণ ভোল্টেজ তোমাকে প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজের ভ্যালু বলে দেয়, আর যে কোনো একটা কয়েলের ক্ষেত্রে পাক সংখ্যা বলে দেবে। তাহলে আরেকটা কয়েলের পাক সংখ্যা তোমার কাছে জানতে চাইবে, এই ফর্মুলাটা তোমাদের জন্য জানতে লাগবে। দেখো ভাই, এতদূর পর্যন্ত পড়ালাম, এতদূর পর্যন্ত ট্রান্সফরমার ক্লিয়ার হয়েছে কিনা, পুরো ট্রান্সফরমারের হিস্ট্রি বুঝতে পেরেছো কিনা বলো? কার কোনো ডাউট আছে ট্রান্সফরমার নিয়ে? এর বাইরে আর ট্রান্সফরমার সম্পর্কে জানার দরকার নেই তোমাদের। জেনারেল সায়েন্সে এটা এনাফ, যা পড়ালাম এটা এনাফ পড়ালাম। বুঝতে পেরেছো? এতদূর বলো, সবাই বলো, এতদূর পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ। ঠিক। আমরা ম্যাগনেটিজম পুরোপুরি শেষ করে দিলাম। এর পরের দিন আমি পুরো 50 কোশ্চেন এখানে রাখছি, মানে ম্যাগনেটিজম এবং ইলেকট্রিসিটির উপর পুরো 50টা কোশ্চেন এখানে রাখা আছে। এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষাতে আসা, তবে আমি এখানে চেষ্টা করেছি সমস্ত ধরনের কোশ্চেনে রাখার। কি পুরনো সালের কোশ্চেনও আমি রেখেছি, নতুন সালের কোশ্চেনও আমি কিন্তু রেখেছি। দেখো 1990 প্লাস নতুন সালের কোশ্চেনও এখানে আমি কিন্তু রেখেছি, ঠিক আছে? আর বিভিন্ন স্টেটের কোশ্চেন এখানে রাখা আছে। তো এই কোশ্চেনগুলি আমরা পরের ক্লাস কিন্তু ডিটেলসে সলভ করব। তো তার আগে আমি বলবো, এই কোশ্চেনগুলি ভালো মতো তখনই সলভ করতে পারবা যখন তোমার আগের থিওরিটা কিন্তু জানা থাকবে, তাহলেই কিন্তু বুঝতে পারবা। না হলে কিন্তু এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমি অ্যানালাইজ করলেও তুমি কিন্তু ধরতে পারবা না। তো তার জন্য বলবো, যদি ভিডিওগুলি তোমার ওইভাবে নোট ডাউন করা সম্ভব না হয়, তাহলে মোটামুটি একটু স্পিড বাড়িয়ে দিয়ে, একে না দেখে 1.5-এ স্পিড বাড়িয়ে দিয়ে এক ঝলক সবগুলাই দেখে নাও। তারপর তুমি ক্লাসে কালকে আসো, দেখবা যে প্রত্যেকটা জিনিস বুঝতে পারো। যেমন এই জিনিসগুলা অসম্ভব বোঝানো, মানে যদি তোমার থিওরি ক্লিয়ার না থাকে, এই জিনিসগুলো আমি যতই বোঝাই, তুমি কিন্তু এখানে কোশ্চেন আনসারের মাধ্যমে বুঝতে পারবে না। তো তার জন্য কালকে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, ওটাকে দেখে আসবে। বুঝছো আমি কি বললাম?